আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, সাংবিধানিক নৈরাজ্য বলে বিএনপি সহ কয়েক দলের মন্তব্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব জীবনাচরণ বা বায়োফিলিয়ায় গুরুত্বারোপ, সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। এবং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের রাতে মুখোমুখি শ্রীলঙ্কা আফগানিস্তান, নানান সমীকরণের এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে চ্যানেল আইকে বলেন, জাতীয় নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করাসহ বেশ কয়েকটি বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দল। জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা জানান ছাত্রনেতা ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। ঐক্যমত্য না হলে যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে আমি মনে করি, কারণ ঐক্যমত্য না হলে রাজনৈতিক দলগুলো কী ধরনের সিদ্ধান্ত নেয় বা কী ধরনের কার্যক্রম করে, তারা কি আন্দোলন কন্টিনিউ রাখে কিনা, এই অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করছে নির্বাচন করতে হলে তো ওইরকম পরিবেশ, ওইরকম ফিল্ড তৈরি করা এবং ওই প্রস্তুতিটা প্রয়োজন। তো সেটার জন্য সবার অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার ওইরকম পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকলে সেই পথে এগোনোটা কঠিন হবে। পরে রাজনৈতিক দলগুলো সবার পক্ষ থেকেই সবাই একটা স্যাক্রিফাইসের মানসিকতা দেখিয়েছে, ফলে ঐক্যমত্য হয়েছে। তো আমার মনে হয় না যে এটা তো এমন কিছু নাই যেটাতে ঐক্যমত্য হওয়া সম্ভব না। আমার মনে হয় ঐক্যমত্য হওয়া সম্ভব। এলজিআরডি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এখনও সিদ্ধান্ত নেননি। নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না সে বিষয়টা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে রাজনীতিতে তো অংশগ্রহণ করবো। ক্লিয়ারলি আমরা বলে দিয়েছি যে এখানে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা আমাদের দিক থেকে করতে চাই না এবং আমরা করিনি। তো সেক্ষেত্রে নির্বাচন যদি করি কিংবা রাজনীতিতে যদি সরাসরি যুক্ত অবশ্যই সরকারে থাকবো না, এটি ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এই বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। নির্বাচনে পিআর পদ্ধতি চালু হওয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সিদ্ধান্ত জরুরি বলে মনে করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ওই প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্য কমিশন উপস্থাপন করলে বিএনপি, গণফোরাম, বাম দলগুলো সহ বিভিন্ন দল বলেছে এটি হবে সাংবিধানিক নৈরাজ্য। জানাতুল বাকিয়াকের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনাতেও ঐক্যমত্য হয়নি।
এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশের সাথে দ্বিমত করেছে বিএনপি। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। গণফোরাম সহ সমমনা বাম দলগুলো বলছে বিদ্যমান সরকারের অধীনেই বিশেষ সাংবিধানিক অর্ডার দেয়া যায় না। আজকে ঐকমত্য কমিশনকে বলেছি 2-3টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারা এটা তৈরিতে বৈষম্য তৈরি করেছে দলগুলোর মধ্যে। জামাতে ইসলামী আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায়। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি। গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এনসিপি। গুলো প্রশ্ন আছে যে এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কি হবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ তুলে দেবে কমিশন। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। নতুন প্রস্তাবনার সাথে জুলাই সনদের কয়েকটি ধারা সাংঘর্ষিক বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। স্পষ্ট করে বলতে চাই, জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ধরিত্রী ও সভ্যতার বর্তমান অবস্থা যখন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের, তখন প্রকৃতির সাথে সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হালনাগাদে চলছে জোর আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন বায়োফিলিয়া বা প্রকৃতির প্রতি সহজাত ভালোবাসাই পারে সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে। বায়োফিলিয়া নিয়ে বিস্তারিত দেখুন মোশাহিদ রনির রিপোর্ট। বিশ্বজুড়ে অজস্র ভাষা, সুর কিংবা সঙ্গীতের শোলক সন্ধানে বার্তা মেলে সকল সৃষ্টি আর উৎপত্তির মূল সূত্র প্রকৃতি। প্রাগৈতিহাসিক লোকসঙ্গীত কিংবা হাল আমলের বিজ্ঞানের অভিনব আবিষ্কার সবই মূলত প্রকৃতির সমান্তরাল। আর প্রকৃতির এই যোগসূত্র অনুধাবন ও পরিবেশ বান্ধব জীবনাচারের অনুসরণকেই বলা যায় বায়োফিলিয়া। তবে সভ্যতার অগ্রযাত্রার নামে অদূরদর্শী কর্মকাণ্ডে মানুষ যত প্রাণ প্রকৃতি বিমুখ হয়েছে, ততই বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক গবেষণা বলছে বর্তমান বিশ্বের 60% ভূমি প্রাণ বিকাশের অনুকূল নয়। এমন বাস্তবতায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ধরিত্রী রক্ষায় আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অভিঘাত মোকাবেলা, অভিযোজন কিংবা ন্যায়সঙ্গত রূপান্তরের ধারণা। পরিস্থিতি বলছে কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। এর জন্য প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা সহ সময়োপযোগী অভিযোজন এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা। সার্বিক পরিস্থিতি আমাদের বার্তা দেয় মানুষকে ধারণ করতে হবে সমাজ, সংস্কৃতি ও জলবায়ুর আদি উৎস প্রকৃতি প্রেম তথা বায়োফিলিয়া। মোশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক, বায়োফিলিয়া নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:30টায় প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক পরিবেশ বান্ধব এমন উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
গরমের তীব্রতা, ঠান্ডার কাঁপুনি, কখনো আবার খরার চোখ রাঙানি। জলবায়ুর বিরূপ অভিঘাতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে বাংলালিংকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আমরা এই যে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, নানা ধরনের উপকারিতা এই গাছের থেকে। তার একটি বিশাল একটা ভূমিকা হচ্ছে জমির উর্বরতা বাড়ানো। কৃষি জমির আশেপাশে যখন গাছ লাগানো হয় তাতে কিন্তু মাটির উর্বরতা বাড়ে। সুতরাং আসুন সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারি আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই। গাছ আমাদের প্রকৃত বন্ধু, আমাদের ছায়াতল হিসাবে গাছকে আমরা ব্যবহার করে থাকি। প্রকৃতির বাহক রক্ষক হচ্ছে গাছ। এটা শুধুমাত্র আমাদের এই তরুণ, এই শিশু প্রজন্মই না, সমস্ত জনগোষ্ঠীর ভিতর এটাকে ট্রান্সমিট করতে হবে। এই গাছ কর্মসূচি আরো ত্বরান্বিত করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর একটা পরিবেশে পরিণত হবে। রোপণের পরিবর্তে মানুষ বৃক্ষকে নিধন করছে। এই সংকটকালীন সময়ে প্রকৃতির জীবন ক্লাব কর্তৃক যে উদ্যোগটা নিয়েছে খুবই প্রশংসনীয়। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন অব্যাহত রাখায় গুরুত্বারোপ বিশিষ্টজনদের। গাছ থাকলে প্রাণী থাকছে, আর গাছ থাকলে পরিবেশ বাড়ছে। পরিবেশ এবং প্রাণীর জীবন রক্ষার্থে গাছের ভূমিকা সফল হয়েছে। ছাত্রছাত্রীদের মাঝে একটা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি আশা করি চ্যানেল আই এই উদ্যোগটা অব্যাহত রাখবে। সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকার বনশ্রী আবাসন এলাকার ভেতর এফ ব্লকটি একটু অন্যরকম। এখানে বেশিরভাগ বাড়ির উপরেই সবুজের অস্তিত্বের দেখা মেলে। অধিকাংশ বাসিন্দা ছাদ কৃষির তাগিদ অনুভব করেছেন। প্রকৌশলী দিলশাদ হোসেন তাদেরই একজন। তার ছাদ কৃষি উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা বনশ্রীতে 2000 বর্গফুটের এই ছাদের চারপাশ সাজানো হয়েছে পরিকল্পিত কাঠামোয়। এখানে বেশিরভাগই আম গাছ। মাঝের অংশে উৎপাদন হচ্ছে বিভিন্ন শাক আর সবজির ফসল, যা দিয়ে পরিবারের শাক আর আমের চাহিদা মিটিয়েছেন প্রকৌশলী দিলশাদ হোসেন। পুঁইশাক কিনতে হয় না, বরঞ্চ কিছু আত্মীয় স্বজনকে আবার কিছু টুকটাক দিতে হয়। সবচেয়ে বড় কথা কি, এখানে আম গাছ আমার বেশি, তো অনেকগুলো আম হয়। আমের দিনে হইলে দেখা যায় তো প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক আম ধরে, অনেক পেঁপে ওটাতে ধরছে। এখানকার সুবিধা ভোগ করেই অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। শহরে সবুজ ফিরিয়ে আনতে জাতীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর কথাও বলছিলেন। আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না ঢাকার আশেপাশে। ভালো গাছের জন্য যাইতে হয় একুরিয়া গেলে একটু গাছ পাওয়া যায়, আর বড় বড় নার্সারিগুলা গাজীপুর দূরে। বৃক্ষমেলার মতো এটা একটু ডিউরেশনটা বেশি রেখে একটু মনে করার করলে আমার মনে হয় ভালো হয়, বৃক্ষমেলার প্রচারটা কম হয়। দেশ জুড়ে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। একজনের দেখা দেখি অন্যরা এগিয়ে আসার ফলে ঢাকার বনশ্রীর এই এফ ব্লকের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিষ্ঠা লাভ করেছে ছাদ কৃষি। এভাবেই যদি গোটা বাংলাদেশে ছড়াতে থাকে তাহলে শহরের যে উষ্ণায়ন সেটা যেমন কমে আসবে, সবুজায়ন বাড়বে, একই সাথে পারিবারিক শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটাই এখান থেকে মিটবে। ঢাকার বনশ্রীর দিলশাদ হোসেন ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। বাংলাদেশের সংস্কার প্রস্তাবগুলোর কার্যকর বাস্তবায়ন ও জনজীবনে প্রয়োগের উপায় ও চ্যালেঞ্জ শিরোনামে কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এর উদ্যোগে টরন্টোতে সেমিনার হয়েছে।
কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আহমেদ শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিবিএস এর পরিচালক আব্দুল হালিম মিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান। সেমিনারে অতিথি বক্তা ছিলেন কানাডার লরেন্টিয়ান ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের প্রফেসর ডক্টর সাদিকুল ইসলাম, কানাডার লেইকহেড ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডক্টর মাহফুজুল হক, সাবেক এমপি ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, কানাডার এলমোগো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নুসরাত আজিজ, ইউনিভার্সিটি ব্রুনাই দারুস সালামের প্রফেসর ডক্টর আহসানুল্লাহ এবং লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ সাইদ সহ অন্যান্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে লাল গালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনী সহ নানান রাজকীয় আনুষ্ঠানিকতায় ট্রাম্পকে স্বাগত জানানো হয়। আয়োজনে ব্রিটিশ সামরিক বাহিনীর 1300 সদস্য ও 120টি ঘোড়া অংশ নেয়। রাজপ্রাসাদে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা পার্কার। তাদের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভার অতিথিদের তালিকায় প্রযুক্তি জায়ান্ট ও শিল্পপতিরাও ছিলেন। তবে সফররত মার্কিন প্রেসিডেন্টের মুসলিম ও অভিবাসন বিরোধী নীতিসহ আরও কিছু সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ করছেন। বিক্ষোভে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বর্ণবাদী আচরণেরও অভিযোগ আনা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের আটকের পর পরিবারের কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করে রাখারও তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 2 পুলিশ কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়েছে। স্থানীয় এক হাসপাতালে আহত 2 পুলিশের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। পেনসিলভানিয়া স্টেট পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এবার নিউট্রাল ডাটা কৃষি সংবাদ। নওগাঁ জেলায় বোরো ও আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে আউশ ধান চাষ করে এবছর ভালো ফলন পেয়েছে কৃষক। বোরো ধান কাটার পর অব্যবহৃত জমিতে আউশ ধান চাষের পর এখন সেই জমিতেই আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান চাষের প্রস্তুতি চলছে। এবার প্রকৃতি সংবাদ। শীতলক্ষা নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করার পাশাপাশি অন্যের জমি দখলের মধ্য দিয়ে নরসিংদীর ডাঙায় গড়ে উঠছে কনফিডেন্স সিমেন্ট কারখানা। এমনটাই অভিযোগ উঠেছে এলাকাবাসীর। বাধা দিতে গেলেই ঘটে মামলাসহ নানান হুমকি। স্থানীয়দের অভিযোগ, মামলা ও মানববন্ধন করেও পায়নি কোনো সমাধান। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, সাংবিধানিক নৈরাজ্য বলে বিএনপি সহ কয়েক দলের মন্তব্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব জীবনাচরণ বা বায়োফিলিয়ায় গুরুত্বারোপ, সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। এবং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের রাতে মুখোমুখি শ্রীলঙ্কা আফগানিস্তান, নানান সমীকরণের এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।